বিশ্বজুড়ে গোয়েন্দাগিরিতে যাদের নাম খুব বেশি সামনে আসে এর মাঝখানে ইসরায়েলের যে গোয়েন্দা গ্রুপ আছে, তারপর আছে ধরেন আমেরিকার গোয়েন্দা গ্রুপ, যাদের নাম সারা পৃথিবীব্যাপী পরিচিত, মোসাদ, সিআইএ, আরো বিভিন্ন ধরনের সংস্থা। এর মাঝখানে আমাদের এই এশিয়া অঞ্চলে যাদের গোয়েন্দাগিরি সবচেয়ে বেশি পরিচিত বা যে নামটা আমাদের কাছে সকলের কাছেই পরিচিত, সেটা হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। তবে ভারতীয় গোয়েন্দা সংস্থাকে চোখে আঙুল দিয়ে এবার পাকিস্তান যেটা ঘটিয়েছে, এরপরে নড়েচড়ে বসেছে মোদী প্রশাসন, যে সাধারণ কোনো জায়গায় হাত নয়, খোদ ভারতীয় সেনাবাহিনীর ভেতরেই পাকিস্তান তাদের এজেন্ট ঢুকিয়ে দিয়েছে। এমনকি এই তথ্যটা এমন এক সময় সামনে এসে দাঁড়ালো যখন দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর পাশাপাশি পাকিস্তান তাদের এজেন্টের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর অনেক স্পর্শকাতর তথ্য হাতিয়ে দিয়েছে। দর্শক, কথা বলছি একজন যার নাম এএসআই মতিরাম জাট। তিনি সিআরপিএফ এর এএসআই হিসাবে পরিচিত। ভারতের নিরাপত্তা নিয়ে চাঞ্চল্যকর চ্যালেঞ্জ এখন আপনার সবার সামনে এসে পৌঁছেছে। পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সাথে সরাসরি যোগাযোগ রেখে গোপন তথ্য পাচারের অভিযোগ উঠেছে ভারতের সিআরপিএফ এর এএসআই মতিরাম জাটের বিরুদ্ধে। সৌভাগ্যবশত তিনি কোনো মুসলিম নন, তাহলে পুরো ভারতবর্ষ জুড়ে মুসলিমদের বিরুদ্ধে হয়তো আরো একটা প্রতিক্রিয়া আমরা দেখতে পেতাম। জাতীয় তদন্ত সংস্থা ভারতের এনআইএ তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ, মতিরাম শুধু নিজেই তথ্য পাচার করতেন না, বরং পাকিস্তানি হ্যান্ডলারদের কাছে সেনা, আধা সামরিক বাহিনী এবং মোদীর কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের অন্তত 15 জন কর্মীর ফোন নাম্বারও পৌঁছে দিয়েছিলেন, যারা নিয়মিতভাবে তাদের গোপন তথ্যগুলো মোটা অঙ্কের টাকার বিনিময়ে পাকিস্তানের কাছে বিক্রি করে দিত। গোয়েন্দা সূত্র বলছিল, মতিরামের সাথে যোগাযোগ রাখছিল সেলিম আহমদ নামে একজন পাকিস্তানি গুপ্তচর। তদন্তকারীরা মতিরামের সব কল রেকর্ড, ইন্টারনেট প্রটোকল খতিয়ে দেখেছে। ওই 15 জনের মধ্যে 4 জন আছেন ভারতীয় সেনাবাহিনীর সেনা অফিসার, 4 জন আছেন আধা সামরিক বাহিনীর কর্মী এবং 7 জন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মী। তদন্ত বলছে, গত 2 বছরে নিয়মিত প্রায় 12,000 টাকা করে পেতেন মতিরাম। মানে এত অল্পতে বিক্রি হবে সেটা ভাবি নাই। ওই টাকা জমা হতো তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে। দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, আসাম এবং পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য থেকে ওই অর্থ পাঠানো হয়েছে। এখানে শাহজাদ নামে এক ব্যক্তির সংশ্লিষ্টতার অভিযোগ মিলেছে। উত্তরপ্রদেশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড তাকে সম্প্রতি গ্রেপ্তারও করেছে। অভিযোগ, শাহজাদও পাকিস্তানি আইএসআই এর কাছে গোপন তথ্য পাচার করতেন। তার দাবি, একবার ট্রেনে সহযাত্রীর অনুরোধে তিনি মতিরামের অ্যাকাউন্টে 3,500 টাকা পাঠিয়েছিলেন। অন্যদিকে মতিরাম পুলিশের জেরায় জানান, এক নারী সাংবাদিক পরিচয়ে তার সঙ্গে যোগাযোগ করে। ওই নারী নিয়মিত ফোন এবং ভিডিও কলে কথা বলতেন এবং সেখান থেকে শুরু হয় দুজনের ঘনিষ্ঠতা, পাশাপাশি গোপন নথি পাঠানো। তো সূত্রের দাবি, মতিরাম যেসব তথ্য পাচার করেছে তার মধ্যে রয়েছে ভারতের নিরাপত্তা বাহিনীর মোতায়েন সংক্রান্ত নথি, সরকারি হোয়াটসঅ্যাপ গ্রুপের রিপোর্ট, সেনা এবং সন্ত্রাসবাদীদের গতিবিধি সম্পর্কে নানান তথ্য। এখন ভারত মনে করছে এই ঘটনাটা আরো বড় আকারে হয়তো বিস্তৃত। পাকিস্তানের এই গোয়েন্দা কার্যক্রমে চোখে সর্ষেফুল দেখছে এই মুহূর্তে মোদী প্রশাসন, যে সামান্য 12,000 রুপিয়া বা সামহাও টাকার জন্য ভারতের সেনাবাহিনীর অনেক সদস্য কিভাবে নিজের ইমান আমল বিক্রি করে দিয়েছে। ভারতের র যেখানে সবসময় গোয়েন্দাগিরি করে, সেই র এর চোখ ফাঁকি দিয়া পাকিস্তানের এই গোয়েন্দাগিরি ভারত এবং পাকিস্তানের গোয়েন্দা কার্যক্রমে নতুন এক চ্যালেঞ্জ ঠেলে দিয়েছে। কি মনে হচ্ছে যে পাকিস্তানের হাতে কি কি তথ্য গেছে ভারতের? পুলিশ আসলে কোন পথে চলবে? পুলিশ যখন অ্যাকশনে যায় তখন পুলিশকে ট্যাগ দেওয়া হয়। এই ট্যাগ এখন আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হয়, যে স্বৈরাচারের দালাল অথবা দোসর। তো বাংলাদেশ নামক রাষ্ট্রে আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে পুলিশের আসলে কাজ কি? যে আপনি পুলিশের সামনে যা খুশি তা করবেন, আপনি আপনার দাবি দাওয়া আদায়ের জন্য রাষ্ট্রীয় সম্পত্তি অথবা যে কোনো কিছুতে আপনি হামলা চালাবেন, হামলা করবেন, কিন্তু আপনাকে কিছু বলা যাবে না। পুলিশ হয়ে যাবে স্বৈরাচারের দোসর, পুলিশকে ক্ষমা চাইতে হবে। কথা বলছি ডিসি মাসুদ সাহেবকে নিয়ে ওঠা এই মুহূর্তের বিতর্কটায়। দেখেন, চুপ করে আর থাকতে পারলাম না। উইথ ডিউ রেসপেক্ট আমাদের যারা আন্দোলনকারী আছেন তাদের প্রতি। পুলিশ নামক বাহিনীটার এই দেশের নির্দিষ্ট কিছু কর্মকাণ্ড আছে। এখন 5ই আগস্ট পরবর্তী সময়ে বা 5ই আগস্টের এই সময়টাতে পুলিশকে মাইরা ঝুলানোর যে দৃশ্যগুলো, এগুলো পুলিশের নৈতিক মনোবল নষ্ট করে দিয়েছে।
এরপরে আস্তে আস্তে পুলিশ যখন সংগঠিত হচ্ছে বা লিগেল ওয়েতে যখন তারা অ্যাকশনে যাচ্ছে, তখনই পুলিশকে হেয় করার জন্য অথবা পুলিশকে ঝুঁকানোর জন্য নানান ধরনের অ্যাক্টিভিটিস করা হয়। আমরা দেখছিলাম একটা ছাত্রের মুখ চাইপা ধরা সেই ফুটেজটা, যেটা নিয়ে এই মুহূর্তে বিতর্ক চলছে। তো এই ছবিটা আমাদের ডিএমপি প্রথমে চাপের মুখে পড়ে এআই কর্তৃক জেনারেটেড বললেও ছবিটা কিন্তু রিয়েল। পরবর্তী সময় ফটো সাংবাদিক যারা তারা বলছেন বা ফুটেজ বলছে, কিন্তু এই ছাত্রটারও কি কোনো দোষ ছিল না? সে যে একজন পুলিশের ঘেটির দইরা এরকম মোসরা দিছে, ওইটা কি দোষ না? এখন আপনি যখন জাতি ভাই হিসাবে একজন পুলিশের উপর ঝাঁপাই পড়বেন, বাকি পুলিশরা আপনাকে ছাইরা দিবে, এত ভদ্র পুলিশ তো এই দেশে নাই। আবার পুলিশ যদি এত ভদ্র হয়, পুলিশকে মাইরা মাইরা ঝুলাই দেওয়াও এই দেশে অসম্ভব কিছু হবে না। এখন আমাদের ডিসি মাসুদ সাহেব যে কথা বললেন, যদি আমি আইন ফলাইতে যাই তাহলে তো ভাই দেশে থাকা যাবে না। এখন পুলিশের এত বড় একজন ঊর্ধ্বতন কর্মকর্তার যদি মেন্টালিটি এরকম হয় যে এখানে গতকালকে যা হয়েছে বা মাঝে মাঝে বাংলাদেশের আন্দোলনগুলোর প্রেক্ষাপটে সরকার সমর্থিত অথবা সরকারের গ্রিন সিগন্যাল আশীর্বাদ পুষ্ট তারা যারা যখন আন্দোলনে যায়, তখন আমরা পুলিশের যখন বিতর্কিত ভিন্ন ভূমিকা দেখি, তখন আবার এই প্রকৌশলী শিক্ষার্থীদের উপর মুখ চাপার ভিডিওতেও মানুষের মধ্যে প্রশ্ন জাগে, এখন আমরা পুলিশ আসলে করবে কি? পুলিশের যেই ভূমিকাটা এখানে পুলিশ পালন করতে গেলেও ঝামেলা, না করতে গেলেও ঝামেলা। এখন যদি আইন ফলাইতে যায় তাহলে কি হবে? ডিসি মাসুদ সাহেব বলছিলেন বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে। রাইট নাও এটাই হবে, কারণ আপনি যেই দলের বিরুদ্ধে, যেই গোষ্ঠীর বিরুদ্ধে আপনি অবস্থান নেবেন, ওই গোষ্ঠী যদি সরকারের আশীর্বাদ পুষ্ট হয় অথবা মব সৃষ্টিকারী গোষ্ঠী হয়, এদেরকে ছাড়াইতে কখনো সমন্বয়করা, কখনো বিএনপির নেতারা, কখনো জামাতের নেতারা অথবা কখনো উপদেষ্টারা ফোন করবেন, তাহলে পুলিশ নির্বিঘ্নে কিভাবে ডিউটি করবে? এই মুহূর্তে শুধু একটা দলের নেতা কর্মীদেরকে ধরলে পুলিশ ডিস্টারবেন্স হয় না, সেটা হচ্ছে আওয়ামী লীগ। এছাড়া আপনি যখন যেখানে যারাই ধরবেন, ভাই একটা ইউনিট হিসেবে চলে আসছে। স্টুডেন্টদের আন্দোলন, ভাই স্টুডেন্টের পড়ালেখা তো আছে নাকি? এই দেশে 5ই আগস্ট পরবর্তী সময়ে মনে হয় যে এই দেশে স্টুডেন্টদের আন্দোলন ছাড়া আর কোনো কাজ নাই। এই দেশে মূলধারা শিক্ষা কোন লেভেলে গেছে সেটা জরুরি না, শুধু আন্দোলন। মানুষ রাজপথে কতটা বিরক্ত সেইটা মানুষের বোঝার, মানে আমাদের ছাত্রদের যৌক্তিক অযৌক্তিক আন্দোলন, এগুলোর ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভূমিকা কি বা তার প্রশাসনের ভূমিকা কি? পুলিশ যখন অ্যাকশন নিতে যায়, ডিসি মাসুদকে মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, পদত্যাগ করতে হবে। কেন ভাই? পুলিশের তো কাজ আছে। ডিসি মাসুদ যে বলছিলেন যে ভাই যদি প্রধান উপদেষ্টাকে নিরাপত্তা দিতে না পারে তাহলে চাকরি করার দরকার নেই, কথা তো সঠিক। আপনারা আন্দোলন করবেন, নির্দিষ্ট একটা জায়গায় আন্দোলন করেন, কিন্তু যে ছাত্রদের ভাষা 5ই আগস্ট থেকে আমরা শিখছি ভাই, জুলাই আগস্ট থেকে রাজপথে নাইমা মাইট টাইম না খাইলে আন্দোলন কিন্তু সফলতার মুখ দেখে না। এইটাও তো আমাদের দেশের টেন্ডেন্সি। আসলে ভিডিওর বিষয়বস্তু শুরু কর্ম কি, শেষ কর্ম কোথায়? যখন নৈতিকভাবে কথাগুলা বলতে যাই, এই দেশটা পুরাটাই একটা ক্যাওসের মধ্যে চলে। পুলিশকে আইন ফলানোর জন্য আসলে এই ইন্টেরিম থেকে শুরু করে আওয়ামী লীগ, আগামী দিনে ভবিষ্যতে বিএনপি অথবা জামাত যারাই আসবে, পুলিশ কি আদৌ তার যে দায়িত্ব সেটা সঠিকভাবে পালন করতে পারবে? অপরাধী কোন দলের সেটা বড় কথা না, অপরাধীকে গ্রেপ্তার করো, এই ন্যায় নীতি পুলিশ কি ফলাইতে পারবে? এখন পুলিশ করবে কি আসলে? পুলিশ কারা? আমার আপনার পরিবারের মতন সাধারণ পরিবার থেকে উঠে যাওয়া কোনো ব্যক্তিরাই কিন্তু আসলে পুলিশের কর্মচারী হিসেবে তারা কাজ করে। যে কোনো সময় পুলিশের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আমরা মব তৈরি হতেও দেখি। এগুলা সবকিছু নতুন দৃশ্য। এখন পুলিশ শক্ত হইলেও ঝামেলা, নরম হইলেও ঝামেলা। পুলিশ ফোর্সে মাইন্ড কার্ড চিপায় যাবে কোথায়? আমি নিজেও জানি না এটার সমাধান কি। তবে আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের কাজ করতে দেওয়া উচিত। আর আইন শৃঙ্খলা বাহিনীরও কোন সরকারের পক্ষে কোন আন্দোলনকে দমন করতে গিয়া এমন কোন অ্যাক্টিভিটিস করা উচিত না যেটা আবার সময়ের সাপেক্ষে আপনাকে কখনো মনে করেন যে ওভারব্রিজে ঝুলাই রাখতে সাহায্য করবে। কারণ এগুলো আমরা দেখছি বাংলাদেশে। আপনি আপনার দায়িত্বটা পালন করুন, যেটা সঠিক, যেটা ন্যায়, তবে উইথ ধৈর্য।